এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। আজকের ভিডিওটা একদম সন্ধ্যাবেলা থেকে স্টার্ট করেছি। সন্ধ্যাবেলায় কী কাজকর্ম করছি সেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর সেই সাথে আমি শেয়ার করব কোনো ইনকাম না করেও ঘরে বসে কিভাবে লাখ টাকা সঞ্চয় করা সম্ভব সেই আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এই মশলার বক্সটা অনেক দিন হয়ে গেল আমি ইউজ করি না, তো এটা আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এখন কেন জানি খুব আবার এই মশলার বক্সটা আমার ইউজ করতে ইচ্ছা করছে, তাই মশলার বক্সটা নামিয়ে আমি মশলাগুলো এক এক করে এখানে রিফিল করে নিচ্ছি। আর এই মশলার বক্সটা কিন্তু খুব কালারফুল, দেখতে ভীষণ ভালো লাগে, কিন্তু এটা আমি ইউজ করা বাদ দিয়েছিলাম। এটা একটু বড় সাইজের, এটা রাখতে আর কি অনেকটা স্পেস লাগে, তো সেই কারণে এটা বাদ দিয়েছিলাম। তো এখন আবার খুব ইচ্ছে করছে এটা ইউজ করি, তাই নামিয়ে নিলাম। যখন যেটা আর কি ভালো লাগে সেই কাজটাই আমি করার চেষ্টা করি। আবার যখন দেখি যে না, এই জিনিসটা আমার এখন আর ভালো লাগছে না, তখন কিন্তু সেই জিনিসটা আমি আবার ধুয়ে পরিষ্কার করে সুন্দর মতো রেখে দেই। যখন আবার মন চায় তখন নামিয়ে কিন্তু ইউজ করি। তো যেটা বলছিলাম যে কোনো ইনকাম না করেও ঘরে বসে কিভাবে লাখ টাকা সঞ্চয় করা সম্ভব। আমরা যারা গৃহিণীরা আছি আমাদের কিন্তু অনেকেরই মনে অনেক উচ্চ আকাঙ্ক্ষা থাকে, যেমনটা কিন্তু আমারও এক সময় ছিল, কিন্তু এখন কিন্তু আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কারণ আমি কিন্তু আমার অবস্থানটা ভুলে গিয়ে অনেক উচ্চ আকাঙ্ক্ষা করে ফেলেছিলাম। আসলে আমাদের প্রত্যেকেরই কোনো কাজ করার আগে কিন্তু নিজের অবস্থানটা আগে ভেবে দেখতে হবে। আমরা অনেকেই আছি যে নিজের অবস্থানটা ভুলে গিয়ে আমরা অনেক বড় একটা কাজ করে ফেলি, যেইটার ফল কিন্তু পরবর্তীতে ভোগ করতে হয়। তো আমাদের অনেকেরই কিন্তু ইচ্ছে হয় যে আমরা বড় একটা ফ্ল্যাট বাসায় থাকবো, বড় বড় রুম হবে, সেখানে ড্রয়িং রুম থাকবে, ডাইনিং রুম থাকবে, দুটো বড় বড় ব্যালকনি থাকবে, আমরা লিফট দিয়ে ওঠানামা করব, গেটে দারোয়ান থাকবে, আমরা যতবার ওঠানামা করব দারোয়ান আমাদেরকে সালাম দিবে। এরকম কিন্তু আমাদের অনেকেরই মনে ইচ্ছা থাকে যে এরকম একটা বাসায় থাকব। কিন্তু আমরা কিন্তু একবারও ভেবে দেখি না আমরা যে এত বড় একটা বাসায় থাকব, আমরা আদৌ সেই বাসায় গিয়ে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা, সব কিছু ঠিকঠাক মতো চালাতে পারবো কিনা। দেখা যায় যে আমাদের কিন্তু অনেকেরই ফ্যামিলি মেম্বার কম থাকে, তো বড় বাসা নিয়ে অহেতুক কিন্তু ঘর ভাড়া দিতে হয়, বেশি ঘর ভাড়া গুনতে হয়। আর এই ঢাকা শহরে কিন্তু ঘর ভাড়াটাই হচ্ছে মেইন। যাদের ঘর ভাড়া দেওয়া লাগে না, যাদের একটু ঢাকা শহরে মাথা গোঁজার ঠাঁই আছে, আমি বলবো তারাই হচ্ছে বড় লোক, তারাই হচ্ছে উচ্চবিত্ত। আর আমাদের মতো মধ্যবিত্তদের ঢাকা শহরে থেকে বাসা ভাড়া দিতে দিতেই মাস পার করতে হয়। খাবার দাবার অন্যান্য খরচের কথা বাদই দিলাম। তো সেখানে যদি বড় একটা বাসা নিয়ে অনেক টাকা ভাড়া গুনতে হয় তাহলে কিন্তু আমাদের পিঠ একদম দেয়ালে ঠেকে যায় একসময়। তার চেয়ে আমরা এভাবে বিলাসিতা জীবন যদি বেছে না নিয়ে আমরা যদি আমাদের অবস্থান মতো ছোট্ট একটা ফ্ল্যাটে আমরা বাসা নিয়ে থাকি, যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বার যদি কম থাকে আমাদের কিন্তু ছোট বাসাই হয়ে যায়। আর ছোট বাসা হলে অবশ্যই তো ভাড়াটা কম হবে, আর বড় বাসা নিলে অবশ্যই ভাড়া বেশি হবে। তো আমরা আমাদের অবস্থান মতো যদি ছোটোখাটো একটা ফ্ল্যাট বাসা নিয়ে আমরা থাকি, তো আমরা কিন্তু ঢাকা শহরে থাকি শুধু আমাদের জীবিকার তাগিদে। যারা আমরা মধ্যবিত্ত আছি বিশেষ করে তারা কিন্তু জীবিকার তাগিদেই ঢাকা শহরে থাকি। তো তা না হলে কিন্তু আমাদের ঢাকা শহরে থাকার কোনো মানেই হয় না। তো ঢাকা শহরে থেকে যদি বাসা ভাড়া দিয়ে বিলাসী জীবনযাপন করে সব আয় ব্যয় করে ফেলি তাহলে ঢাকা শহরে থেকে আর লাভ কী। আমরা যদি বড় বাসা না নিয়ে আমাদের প্রয়োজন মতো ছোট একটা বাসা নিয়ে থাকি তাহলে কিন্তু এই ঘর ভাড়া থেকে আমাদের অনেক টাকা সঞ্চয় হয়। তো সেইটা যদি বছর শেষে হিসাব করা যায় সেটা কিন্তু লাখ টাকায় পৌঁছে যায়। আবার বড় বাসা নিলেই তো হবে না, বড় বাসা নিলে কিন্তু বড় বড় ফার্নিচারেরও প্রয়োজন আছে। কারণ বড় বাসা নিয়ে যদি আপনি শুধু একটা খাট, একটা ওয়ার্ড্রোব নিয়ে থাকেন দেখতে কিন্তু ভালো লাগবে না, তখন আপনারই কিন্তু চোখে লাগবে যে আমার বাসাটার জন্য আমার ফার্নিচার কিনতে হবে। সেই ফার্নিচার কেনার জন্য কিন্তু আপনাকে অনেক টাকা ব্যয় করতে হবে। দেখা গেল যে আপনি ঢাকা শহরে ভাড়া থাকছেন কিন্তু গ্রামে কিন্তু আপনার বিশাল বাড়ি আছে, সেখানে আপনার সব ধরনের ফার্নিচারও আছে। তো তারপরেও ঢাকা শহরে যদি আপনি একটা বড় বাসা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে
সেই ঘরটাকে সুন্দর করার জন্য ফার্নিচার কিনতে হবে। আর সেই ফার্নিচার কিনলেই হবে না, বড় বাসা নিলেই হবে না, সেটাকে তো পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখতে হবে। কিন্তু একার পক্ষে কিন্তু বাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে এত বড় বাসা, ফার্নিচার পরিষ্কার করা সম্ভব হয় না। তখন কি হয়, আবার হেল্পিং হ্যান্ড রাখতে হয়। হেল্পিং হ্যান্ড ছাড়া কিন্তু তখন আর চলা সম্ভব হয় না। তো সেই হেল্পিং হ্যান্ডের পিছনেও কিন্তু খরচ করতে হবে। এখনকার হেল্পিং হ্যান্ড একটা কাজের জন্য কিন্তু 1000 টাকার উপরে নেয়। তো তারা কিন্তু কাজ প্রতি তারপরে টাকা নেয়। আপনি চিন্তা করেন, আপনি যদি 3টা কাজ করান তাকে দিয়ে, তাহলে কিন্তু 1000 টাকা করে হলেও 3000 টাকা তাকে মাসে দিতে হয়। তো আপনি যদি ছোট্ট একটা বাসায় থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার নিজের কাজগুলো নিজেই করে নিতে পারবেন। আর হেল্পিং হ্যান্ডের যে টাকাটা, সেটা যদি আপনি সঞ্চয় করেন, তাহলে চিন্তা করেন মাস শেষে বা বছর শেষে সে কতগুলো টাকা সঞ্চয় করা যাবে। তো আমাদের মধ্যবিত্তদের কিন্তু সব কিছু একটু চিন্তা ভাবনা করেই করতে হয়। তো আমি কিন্তু একসময় চিন্তা করতাম যে আমি একটা বড় বাসায় থাকবো, যেখানে আমার ড্রয়িং রুম থাকবে, ডাইনিং রুম থাকবে, বেলকনি থাকবে, বড় বড় রুম থাকবে। তো আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছে। আমি এখন মোটামুটি একটা বড় বাসাতেই আছি। কিন্তু এটার ভাড়া গুনতে গুনতে কিন্তু আমার আর কিছু থাকছে না। আমি যদি আমার আগের বাসাটায় থাকতাম, তাহলে কিন্তু এখন আমার মাসে 4 থেকে 5,000 টাকা সেভ হতো। আমি সেভ করতে পারতাম, যেটা আমি এখন আর করতে পারছি না। তো আমি কিন্তু বাসাটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমার মেয়ের স্কুলের কারণেই আমাকে বাসাটা চেঞ্জ করতে হয়েছিল। একদিকে এক কথায় বলা যায় বাধ্য হয়েই চেঞ্জ করেছিলাম, আর একদিকে ভেবেছিলাম যেহেতু বাসাটা ছেড়েই দিচ্ছি, তাহলে এবার একটু মনের মতো করে বাসা নিব। তো যাই হোক, সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ। তো সন্ধ্যার কাজকর্ম সেরে নাস্তা করে নিয়েছি। এরপর এশারের নামাজ আমি আদায় করে নিয়েছি। এশারের নামাজ আদায় করে আমি এখন তসবিহ পাঠ করে এরপরে আমি আবারও চলে যাব কিচেনে রাতে রান্না করার জন্য। রান্নাবান্না কিন্তু সকালেই করে দিয়েছিলাম। রাতে শুধু ভাতটা রান্না করব ভেবেছিলাম। তো এরপরেই খুব ইচ্ছে করছিল কচুরলতি খেতে, কারণ ফ্রিজে কচুরলতি আছে। তো কচুরলতি খুব খেতে ইচ্ছা করছিল। কচুরলতিগুলো আমি আগেই বেছে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। আর কচুরলতি রান্না করার জন্য আমি মাটির কড়াইটা নামিয়ে নিয়েছি। মাটির কড়াইতে আমি কচুরলতি রান্না করব। তো এই কড়াইটা যখন বের করেছি, তখন পাপড়ি, কিচেনের পাপড়ি আপুর কথা আমার মনে পড়ে গেল। পাপড়ি আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছিল যে আপু, আমি একটা মাটির কড়াই তোমার কাছ থেকে নিতে চাই, আমি ঢাকা সাভারে আছি। তো আপু, ঢাকা সাভারে মাটির কড়াই পৌঁছে দেওয়া আমার পক্ষে পসিবল না। তুমি যদি ঢাকার ভিতরে থাকতে, তাহলে অবশ্যই তোমার ভাইয়াকে দিয়ে আমি একটা মাটির কড়াই পাঠিয়ে দিতাম। যেহেতু তুমি সাভারে আছো, তো এটা কুরিয়ারও করা যাবে না, কুরিয়ারেও এটা পাঠানো পসিবল না। এইদিকে আমার কচুরলতিও রান্না হয়ে গিয়েছে। তো আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।